নমস্কার বন্ধুরা, গল্পের ডালি বাই শুভ গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনারা শুনবেন বিমল মিত্রের লেখা ভূতের গল্প, ভূতের মুখেই ভূতের গল্প। তবে বন্ধুরা, গল্প শোনার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকন টিপে দিয়ে আমার সঙ্গে থাকুন। এবার তাহলে গল্প শুরু করা যাক। দিনকরিবাবু একদিন আমাদের চণ্ডীমণ্ডপের আড্ডাখানায় এসে হাজির হলেন। ভদ্রলোক জাহাজে কাজ করতেন, ফলে দূর দূরান্তের বহু দেশ ঘুরেছেন, অভিজ্ঞতাও তার প্রচুর। মাঝে মাঝে আমাদের চণ্ডীমণ্ডপের আসরে এসে নানান দেশের নানান গল্প বলেন। কখনো সে গল্প আন্দামানের জড়োয়াদের নিয়ে, কখনো হনলুলুর বাসিন্দাদের নিয়ে। দিনকরিবাবু যাই বলেন আমাদের বিশ্বাস করতে হয়, কারণ আমরা যারা রোজ বিকেলে এসে চণ্ডীমণ্ডপে আড্ডা জমাই তারা অনেকেই পশ্চিমবাংলার বাইরে পর্যন্ত যায়নি। অতএব দিনকরিবাবুর সব গল্পই আমাদের বিনা প্রতিবাদে মেনে নিতে হয়। এই মেনে নেওয়া অনেকটা অজ্ঞাতজনিত কারণেই বাধ্যতামূলকই। উনি মাঝে মাঝে বিভিন্ন দেশের ভাষাও বলেন, আমরা বুঝতে পারি না, তবুও স্বীকার করে নিই। দিনকরিবাবু যা বলেন তা ঠিকই। যে লোকটা এত দেশ ঘুরেছে তার পক্ষে বিভিন্ন দেশের ভাষা কিছু কিছু আয়ত্ত করা তেমন কঠিন নয়, বরং সহজেই আয়ত্ত করা স্বাভাবিক। দিনকরিবাবুর নিজের জীবন খুবই দুঃখের। উনি সেবার জাহাজে করে দীর্ঘদিনের জন্য বেরিয়েছেন, আর সেবারই কলেরা মহামারীতে ওর বউ, ছেলে ও মেয়ে সবাই মারা যায়। অবশ্য আমাদের এই কার্তিকপুর গ্রামে নয়, বউ ছেলে মেয়ে সেবার বাপের বাড়ি রসুলপুরে গিয়েছিলেন এবং ওখানেই কলেরা রোগে দিনকরিবাবুর বউ, ছেলে ও মেয়ে মারা যায়। সেই থেকে উনি জাহাজের কাজও ছেড়ে দিয়েছিলেন। সেই দুঃখজনক গল্পটা অবশ্য উনি নিজেই চণ্ডীমণ্ডপের আসরে বলেছিলেন। উনি যা বলেছিলেন তার নিচে তুলে দেওয়া হলো। বুঝলেন মশাই, আমি জানতুম না আমার বউ, ছেলে ও মেয়ে রসুলপুরে গিয়ে কলেরায় মারা গেছে। আমি জানতুম ওরা রসুলপুরে আমার শ্বশুরবাড়িতে বেশ আনন্দেই রয়েছে। জাহাজ কোন বন্দর থেকে কোন বন্দরে যাবে এ কথা না জানার জন্য আমার শ্বশুরবাড়ির লোকেরা এই দুঃসংবাদ জানাতে পারেনি, আর জানানো সম্ভবও ছিল না। আমাদের কোম্পানির জাহাজ বোম্বে ফিরতেই আমি 1 মাসের ছুটি নিয়ে প্লেনে করে কলকাতায় চলে আসি। তারপর দমদম এয়ারপোর্ট থেকে ট্যাক্সি নিয়ে একেবারে হাওড়া। হাওড়া থেকে বেশ কয়েকখানা দামি শাড়ি, কয়েক বাক্স সন্দেশ কিনে নিই। আপনজন কেউ মারা গেলে দুঃসংবাদ না পেলেও মনটা কেমন যেন আনচান করে ওঠে। আমার শরীরে কোনো রোগ নেই, কিন্তু মনে একটা অস্থিরতা ছিল। সেই অস্থিরতা এমনই যে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। রামগতিবাবু সে কথার যে টেনে বললেন, এসব দুঃখজনক অবস্থা বোধহয় ভাষায় প্রকাশ করাও যায় না। বিনয় মিত্তির বললেন, আপনার এমন ভালো অবস্থা, এত টাকা পয়সা জমি জমা, কিন্তু খাওয়ার লোক একজনও রইল না। আপনার কিছু একটা হয়ে গেলে সবকিছুই 12 ভূতে লুটেপুটে খাবে। সদয়বাবু বললেন, তা তো বটেই। দিনকরিবাবু আবার শুরু করলেন, হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে একেবারে গিয়ে নামলাম কাটোয়া। অন্যদিন রসুলপুরে যাওয়ার জন্য ট্যাক্সি বা রিক্সা পাওয়া যায়, কিন্তু কি কারণে কাটোয়ায় স্থানীয় হরতাল। অতএব হাঁটা ছাড়া বলতে গেলে আর কোনো উপায়ই রইল না। কাটোয়া থেকে রসুলপুর প্রায় 10 মাইল দূর। স্টেশনে চায়ের দোকানটাই খোলা, খাবার দাবার কিছুই নেই, কারণ কাটোয়ার দোকান বাজার সব বন্ধ। হরতালকারীরা দয়া করে স্টেশনের চায়ের দোকানটা যে কেন খুলে রাখার অনুমতি দিয়েছিলেন
সেটাই আশ্চর্য। আজকাল তো হরতাল বলে কয়ে হয় না, যখন তখন যে কোনো জায়গায় হরতাল হতে পারে। কেউ বাসে চাপা পড়ল, অমনি বাস বন্ধ। যাকগে, স্টেশনে চায়ের দোকান থেকে চা পাউরুটি খেয়ে নিলাম, 4 প্যাকেট সিগারেট কিনে নিলাম। কিন্তু মালপত্তর বইবে কে? 10 মাইল পথটা তো কম নয়। আমার জাহাজে চলাফেরার অভ্যাস, ডাঙায় এতটা পথ হেঁটে চলার অভ্যাস অনেক দিনই নেই। যদিও বা কোনো রকমে হেঁটে হেঁটে যেতে পারি, কিন্তু মালপত্তর নিয়ে হাঁটা একেবারেই অসম্ভব। চায়ের দোকানদারই দয়াপরবশ হয়ে একটা বিহারি লোককে ঠিক করে দিল। লোকটা ওই কটা মাল রসুলপুরে পৌঁছে দেওয়ার জন্য 20 টাকা চাইল। শেষ পর্যন্ত রফা হলো 15 টাকায়। তাছাড়া আর উপায় কি? আমার শ্বশুরমশাই রসুলপুরে ডক সাইডে জোরদার। জমিদার বাড়ির মতোই চক মিলানো বিরাট বাড়ি ছিল। সদর ফটকের বাঁ পাশে আবার হাতিশালও আছে। বর্তমানে হাতি না থাকায় মাঝে মাঝে ওখানে 2-4 জন ভবঘুরে আশ্রয় নিয়ে থাকে। অতএব কুলির মাথায় মালপত্র চাপিয়ে হাঁটা পথেই রওনা হলুম। রসুলপুরের আগের গা গয়ারামপুর। গয়ারামপুরেও তেমন লোকজন দেখলুম না। দিনের বেলা লোকজন নেই। ব্যাপার কি? এমনটা তো হওয়ার কথা নয়। বহুবার ট্যাক্সি চড়ে এ পথে গিয়েছি, এরকমটি কোনোবার তো দেখিনি। কুলিটার মনেও কিরকম সন্দেহ ঘনিয়ে এলো। সে বলল, आदमी लोग सब मर गया है क्या? किसको नहीं दिखाई देता? দূর থেকে একজন চাষি জিজ্ঞেস করলো, কোথায় যেতেছেন গো? রসুলপুর। খুব দরকার বুঝি? হ্যাঁ। খুব একটা দরকার না পড়লি আজকাল কেউ রসুলপুরে যেতেই চায় না। কেন? গেলেই বুঝতে পারবেন। ভাবলুম ওখানে কোনো হোটেল বা ধর্মশালা নেই বলেই বোধহয় লোকটা এই কথা বলল। বললুম, একটু খাবার জল পাওয়া যাবে মিয়া? কর্তা, আমার বাড়ি সেই হোথা, নইলে 2-4টে ডাব পেরে খাওয়াতুম। তা জলের অভাব কি? আর একটু এগুলেই ইউনিয়ন বোর্ডের টিউকল রাস্তার পাশেতেই বাহাতে পাবেন। সেই টিউকলগুলান যদি আগে বসতো, কলেরাতি এতগুলান লোক মারা যেত। একেই বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। এখানে বুঝি কলেরা লেগেছিল? কি আর বলবো, এক কলেরা রোগেই বহু লোক মারা গেছে। এতক্ষণে বোঝা গেল গয়রামপুরের রাস্তাঘাট এত ফাঁকা কেন। কিছুটা এগোতেই বাঁ হাতে একটা টিউবওয়েল পাওয়া গেল। অতএব পেট পুরে বা প্রাণ ভরেই জল খাওয়া গেল। তারপর চলা শুরু। রসুলপুরে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে গেল, কিন্তু দোকানপাট বন্ধ কেন? এখানেও হরতাল নাকি? কুলি বলল, বাবুজি ডাল মে কুছ কালা মালুম হতা হ্যায়। আরে কোনো ভাবনা নেই। এখানে আমার শ্বশুর বাড়ি, তারা জমিদার। যতই হরতাল হোক, খাওয়া দাওয়ার কোনো অভাব হবে না। তুই আজ রাতটা খেয়ে দিয়ে বিশ্রাম নিবি, কাল সকালে চলে যাবি। সে বাত ঠিক হ্যায় জি, বহুত থাক গেয়া। কিতনা দূর? বেশ কিছুটা এগোতেই আমার শ্বশুর বাড়ি। সদরে বিরাট ফটক, কিন্তু অন্ধকার কেন? এত বড় বাড়িটা অন্ধকারের মধ্যে যেন কেমন ভয়াবহ লাগছে। বাড়িতে লোকজন তো আর কম নেই, অথচ কোনো চিৎকার নেই, চেঁচামেচি নেই। সদর ফটক দিয়ে ঢুকেই বাঁ হাতে বৈঠকখানা ঘর।
ফটকের সেই গালপাট্টা গফু দারোয়ানটাই বা কোথায়? দূরে পেঁচার ডাক, মনে হয় শেয়ালও ডাকছে। খুবই ভয় করতে লাগলো। বৈঠকখানার পাশেই নায়েবের ঘর। বৈঠকখানার দরজাও হাট করে খোলা। বৈঠকখানা ঘরে বসে এই ডাকতে লাগলো, নায়েব কাকা, নায়েব কাকা। দুবার ডাকার পরেই খড়মের খটখট শব্দ শোনা গেল। নায়েব কাকা বাড়িতে থাকাকালীন সচরাচর খড়ম পায়েই চলাফেরা করেন। অন্দরমহলে যাওয়ার অধিকার নেই। নায়েব কাকা এই বাড়িতে বহুদিন ধরে রয়েছেন। খাবার দাবার, চা জলখাবার ঝি চাকরেরা ও ঘরেই দিয়ে যায়। এ বাড়ির নিয়ম কানুনই আলাদা। খড়মের আওয়াজ কাছেই এসে থামল। অন্ধকারে মুখ দেখা গেল না, তবে বুঝতে পারলুম নায়েব কাকাই। কে কে? আমি তিন করি। কোন তিন করি? এ বাড়ির বড় জামাই তিন করি। বলো কি বাবাজি? তা খবর না দিয়েই এলে? খবর পেলে কাটোয়া স্টেশনে লোক পাঠিয়ে দিতুম। খবর দেওয়ার উপায় ছিল না। জাহাজ থেকে কলকাতায় নেমে চট করেই চলে এসেছি। তা বেশ করেছ। তা পথে কোনো কষ্ট হয়নি তো? হবে না। কাটোয়ায় হরতাল। এতটা পথ কুলি মাথায় মালপত্র চাপিয়ে হেঁটে আসতে হয়েছে। কিন্তু নায়েব কাকা, এ বাড়ির এমন দশা কেন? কি দশা? অন্ধকার, দেউড়িতে দারোয়ান নেই, দোকানপাট বন্ধ। বাবাজি, এখানেও হরতাল। গ্রামগঞ্জেও আজকাল আকছার হরতাল চলছে। দারোয়ানটা কোথায়? সে বেটাকে কেরোসিন তেল আনতে গঞ্জে পাঠানো হয়েছে। সেই কখন, এখনো ফিরল না। আজ কর্তাবাবুর চাবুক খাবে নির্ঘাত। কেরোসিন এলেই অন্দরমহল আর বাইরে মিলিয়ে 10-12টা হ্যাজাক জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু ফরাসে এত ধুলোই বা জমে কেন? সে দুঃখের কথা আর বলো না বাবাজি। কলেরা লেগে সব মরে গেছে। দু একটা চাকর বাকর আছে, তারা অন্দরমহলে কাজ করে। তাছাড়া ভূত প্রেতেরও ভয়। সারা রসুলপুর জুড়ে এখন ভূতের নৃত্য চলছে। কি রকম? রাতের বেলা কান পাতলেই শুনবে কেউ কাঁদছে, কেউ গোঙাচ্ছে, কেউ বা চিৎকার করছে। আসলে কিন্তু কিচ্ছু নয়, সব ভুতুরে ব্যাপার। যাই বাবাজি, কাউকে দিয়ে কর্তাবাবুকে খবর পাঠাই। জামাই বলে মাছ ধরাতে হবে। আবার কাউকে সঙ্গে পাঠাতে হবে মিষ্টি আনতে। কিচ্ছু দরকার নেই। তা কি হয় বাবাজি? এ বাড়ির নিয়ম কানুন বলে কথা। ভুল ত্রুটি হলে কর্তাবাবু আমাকেই তাড়াবে আগে। যাই, একটা অন্তত বাতি জ্বালাবার ব্যবস্থা করি। খড়ম পায়ে খটখটিয়ে চলে গেল। মেয়েলি গলার কলকাকলি শোনা গেল। সব কথা শোনা না গেলেও কয়েকটা কথা বেশ স্পষ্ট শুনতে পেলুম। ওরে, জামাই এসেছে। মোক্ষদাই বা গেল কোথায়? জামাই, এ ঘর ঠিক কর আগে। এত দূর থেকে বেচারা ক্লান্ত হয়ে এসেছে। এই বাতি জ্বাল। এই ক্ষান্ত, রঘুটাকে খবর দে বড় মাছ একটা রাতেই ধরাক। কি যে কাণ্ড! সব কথাগুলোই টুকরো টুকরো ভেসে আসছিল অন্দরমহল থেকে। এদিকে তেষ্টায় ছাতি ফেটে যাচ্ছে। এখনো কেউ ডাকতে আসছে না। হঠাৎ দেখলুম বাইরের দরজার কাছে জটাধারী ছায়ামূর্তি। কোনো সন্ন্যাসীই হবে। হয়তো রাতের বেলা এখানে থাকবে বলে আশ্রয় চাইছে। চাল ডাল দিলে নিজেই রেঁধে খাবে, আবার চলে যাবে। আপনি? আমি সন্ন্যাসী বাবা। কাল রাত থেকে হাতিশালায় রয়েছি। আজ ভোর রাতেই চলে যাব। তুমি?
আমি এ বাড়ির বড় জামাই, কিছুক্ষণ আগে এসেছি। এটা আমার শ্বশুর বাড়ি। বাড়ির কারোর সঙ্গে দেখা হয়েছে? কিছুক্ষণ আগে নায়েব কাকা এসেছিলেন। তিনি অন্দরে খবর দিয়েছেন নিশ্চয়ই। অন্দর থেকে সাড়াও পেয়েছি, যদিও এখনো কেউ আসেনি। বাবাজি, এক মুহূর্তেও এখানে দেরি না করে পালিয়ে যাও। কেন? এখানে থাকলে আর জ্যান্ত ফিরে যেতে পারবে না। কেন? এসব কি বলছেন? এখানে আমার ছেলে মেয়ে বউ রয়েছে, তাদের ফেলে রেখে যাব? শোনো বাবা, তারা কেউ বেঁচে নেই। এ বাড়ির কেউ বেঁচে নেই। কলেরা রোগে রসুলপুরটাই উজাড় হয়ে গেছে বাবা। কিন্তু আমি যে কিছুক্ষণ আগে নায়েব কাকার সঙ্গে কথা বললুম, তিনিও বেঁচে নেই। নায়েব কাকার ভূতের সঙ্গে এতক্ষণ কথা বলেছ। যদি প্রাণে বাঁচতে চাও, পালাও। আবার সেই কাটোয়া? এখন আর কাটোয়া যেতে পারবে না। 1.5 মাইল দূরে গঞ্জে গিয়ে কোনো দোকানে রাত কাটিও। ওরা কেউ এসে যাতে তোমাকে ভুলিয়ে অন্দরে না নিয়ে যেতে পারে, সেজন্যই আমি এখানে দাঁড়িয়েছি। কিন্তু আপনার কথা যে সত্যি, তার প্রমাণ কি? গঞ্জে গিয়ে কয়েকজন বড় বড় ব্যবসায়ীকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবে। আর দেরি করো না বাবা। অন্দরমহল থেকে আবার মেয়েলি খিলখিল হাসি শোনা গেল। হাসির ধরনটা অদ্ভুত, সারা গায়ে শিহরণ জাগিয়ে দেয়। কুলিটা বলল, বাবু, ডাল মে কুছ কালা মালুম হতা হ্যায়, জলদি চলিয়ে। অতএব বেরিয়ে এসেই দৌড়তে হলো। কুলিটাও মাথায় মোট নিয়ে ছুটল, বলতে গেলে প্রাণের ভয়ে। পেছন থেকে কোলাহল শোনা গেল, ধর ধর, জামাই যে পালাই গেল। গঞ্জে এসেই থামলুম আমরা। শেঠ সীতারাম দাসের বাড়িতে আশ্রয় পেলুম সে রাতের মতো। উনি সব কথা শুনে বললেন, সন্ন্যাসী ঠাকুর সত্যিই আপনাদের খুব বাঁচিয়ে দিয়েছেন বাবুজি। 2-1 বছর যাক, আপনার শ্বশুরের কোনো ওয়ারিশ নেই। সম্পত্তির ব্যাপারে আপনার সঙ্গে আলোচনা করব। পরদিন উনি ওনার গাড়িতে কাটোয়া স্টেশনে পৌঁছে দেন। তাই সে যাত্রায় বেঁচে গিয়েছি। সন্ন্যাসী ঠাকুর ওভাবে সাহায্য না করলে আমাকে আর আপনারা দেখতে পেতেন না। গল্পটা আগেই শেষ হলে ভালো হতো, কিন্তু শেষ হলো আর কিছুক্ষণ পর। কয়েকদিন ধরে তিনকড়ি বাবু চণ্ডীমণ্ডপে আসছেন না। রামগতি বাবু বললেন, ভদ্রলোক একা বাড়িতে রয়েছেন, অসুখ বিসুখ করল না তো? চলুন একবার সবাই খোঁজ করেই আসি। সদয়বাবু বললেন, সেই ভালো। অমন বড়লোককে হাতে রাখা দরকার। শ্বশুরের সম্পত্তি উনিই পাবেন। তাই কি চণ্ডীমণ্ডপ, মন্দির, এমনকি গায়ে একটা হাসপাতালও উনি ইচ্ছে করলে করে দিতে পারেন। পায়ে হেঁটেই রওনা হলুম আমরা। 3-4 মাইল দূরে তিনকড়ি বাবুর বাড়ি। কিন্তু গেট দিয়ে ঢুকে মনে হলো বাড়িতে অনেকদিন কেউ থাকে না। সামনের ঘরের দরজা বিরাট দুটো তালা লটকানো। সে তালায় জং ধরে গেছে। চারিদিকে ঝোপঝাড় আর আগাছা। তবু আমরা ডাকলুম, তিনকড়ি বাবু, তিনকড়ি বাবু, বাড়ি আছেন নাকি? কিন্তু বারান্দায় ধুলো মাখানো একটা খাম পাওয়া গেল। খামটি বন্ধ। চিঠিখানা জাহাজ কোম্পানি থেকেই এসেছে। ডাকঘরের সিল 2 মাস আগেকার। পিয়ন যথারীতি বিলি করে গেছে। রামগতিবাবু জিজ্ঞেস করলেন, চিঠিখানা খুলব? আমরা সবাই বললুম, খুলুন। রামগতিবাবু চিঠিখানা খুললেন। জাহাজ কোম্পানি থেকে চিঠিখানা আসছে। চিঠিখানা তিনকড়ি বাবুর স্ত্রীর উদ্দেশ্যে লেখা, ইংরেজিতে টাইপ করা চিঠি। ওরা জানিয়েছেন
এডেন বন্দরে গাড়ি করে ঘোরাঘুরি করার সময় তিনকড়িবাবু মোটর দুর্ঘটনায় মারা যান 1 সপ্তাহ আগে। কোম্পানি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন। আর তিনকড়িবাবু কোম্পানির কাছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি মিলে 1.5 লাখ টাকা পাবে। ম্যাডাম যথাযথ পরিচয় দিয়ে সেই টাকাটা তুলে নিতে পারেন। সদয়বাবু জিজ্ঞেস করলেন, যে তিনকড়িবাবু চণ্ডীমণ্ডপে এসে দেশ বিদেশের গল্প বলেছেন, এমনকি কদিন আগেও তার শ্বশুরবাড়ির ভূতেদের গল্প বলেছেন, তিনি তবে কে? রামগতিবাবু বললেন, তিনি ভূত হয়ে নিজেই ভূতের গল্প বললেন। হ্যাঁ,